সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৯ তরঙ্গ এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে অর্থাৎ লেকচার ৩-এ বিট এর গাণিতিক ব্যাখ্যা দেখিয়েছিলাম, গাণিতিক বিশ্লেষণ, বিট কিভাবে সৃষ্টি হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা বিটের কয়েকটি প্রয়োগ দেখব। প্রথমেই আমরা আসি বাদ্যযন্ত্রের সুর মিলানো। বাদ্যযন্ত্রের সুর মেলানোর জন্য বিট ব্যবহার করা হয়। একাধিক বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত শব্দের মধ্যে কম্পাঙ্কের মিল আছে কিনা এটা দেখা হয় বিট দিয়ে। যদি একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয় তাহলে এদের মধ্যে কোনো বিট সৃষ্টি হবে না, আর যদি ভিন্ন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয় তাহলে বিট সৃষ্টি হবে। বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত শব্দগুলোকে একই সুরে আনার জন্যই মূলত সুর মিলানো হয়। তো যদি উৎপন্ন শব্দগুলোর মধ্যে কম্পাঙ্কের পার্থক্য থাকে, সামান্য পার্থক্য থাকে, তাহলে বিট সৃষ্টি হবে। আর বিট সৃষ্টি হলে বোঝা যাবে যে সুর মিলেনি। যদি একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয় তাহলে এদের মধ্যে কোনো বিট সৃষ্টি হবে না, আর বিট সৃষ্টি না হলে বোঝা যাবে যে সুর মিলেছে। নেক্সট আমরা আসি খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয়। খনিতে বিশেষ করে মাটির অনেক গভীরে কয়লা খনিতে যারা কাজ করে, খুব ঝুঁকি নিয়ে কাজ করে, মাটির অনেক নিচে ১-১.৫ কিলোমিটার নিচেও অনেক সময় কাজ করে। তো এই কয়লা যখন উত্তোলন করে, কয়লার ফাঁকে প্রচুর গ্যাস থাকে, যে গ্যাসগুলো দাহ্য, বিশেষ করে মিথেন গ্যাস। তো এই গ্যাস কয়লার ফাঁক থেকে বের হয়ে খনির ভেতরে দূষিত পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি কোনো কারণে যদি স্পার্ক করে তাহলে আগুন ধরে যাবে, বিস্ফোরণ ঘটবে। এই ধরনের দুর্ঘটনার নজির অনেক আছে, বিশেষ করে চীনে এটা প্রায়ই ঘটে, আমরা দেখেছি। তো এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিনিয়ত পরীক্ষা করতে হয় যে খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব আছে কি না। থাকলে এটাকে রিমুভ করার ব্যবস্থা করতে হয়, পাম্প দিয়ে বাইরে বের করে বাইরের বিশুদ্ধ বাতাস খনির ভেতর ঢোকানো হয়। তো এখন খনিতে দূষিত গ্যাস আছে কি না এইটা যাচাই করার জন্য খুব ভালো একটা পদ্ধতি হচ্ছে বিট। দুটো নল নেওয়া হয়, একই সমান লম্বা, একই সমান মোটা, নিয়ে দুটি নলের একটিতে ভরা হয় বাইরের বিশুদ্ধ বাতাস আর আরেকটিতে ভরা হয় খনির বাতাস। এবার একটি সুশলাকা কম্পিত করে দুই নলের খোলা মুখে একসাথে ধরা হয়। সুশলাকার কম্পনে ভেতরে নলের ভেতরে বায়ুস্তম্ভ কাঁপবে। যদি নলের ভেতরে দুই বায়ুস্তম্ভের ঘনত্ব একই রকম হয় তাহলে একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হবে। আর যদি একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয় তখন এদের মধ্যে কোনো বিট সৃষ্টি হবে না। তাহলে বিট সৃষ্টি যদি না হয় বোঝা যাবে বাইরের বাতাস এবং খনির বাতাস একই ধরনের, তার মানে খনির বাতাস বিশুদ্ধ। আর যদি খনির বাতাস দূষিত হয় তাহলে ঘনত্ব ভিন্ন হবে, বায়ুস্তম্ভের কম্পাঙ্কও ভিন্ন হবে। আর যদি বাইরের বাতাস যে নলে আছে সেই নলের বায়ুস্তম্ভের কম্পাঙ্ক আর খনির বাতাস যে নলে আছে সেই নলের বায়ুস্তম্ভের কম্পাঙ্ক সমান না হয়, পার্থক্য থাকে, তাহলে কিন্তু বিট শোনা যাবে। আর বিট শোনা গেলে বোঝা যাবে খনির বাতাস দূষিত। ঠিক আছে, এভাবে বিট গণনা করে বা বিটের সাহায্যে খনিতে দূষিত গ্যাস আছে কি না সেটা যাচাই করা হয়। এবার আসি আমরা অজানা কম্পাঙ্ক নির্ণয়। দুটি শব্দের মধ্যে যদি কম্পাঙ্কের পার্থক্য
খুব কম হয়, আমরা সেই খুব কমের বিষয়টা জানি, সর্বোচ্চ হচ্ছে 10 বিট কাউন্ট করার। তো যদি দুটি সুশলাকার মধ্যে কম্পাঙ্কের পার্থক্য খুব কম হয় তাহলে বিট গণনা করে অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যাবে। আমরা এই অংশটা খুব মনোযোগ দিয়ে পড়ব, কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে এই অংশ থেকে, এবং এই অংশে আমরা এমন একটা বিষয় শিখব যে কম্পাঙ্কের পার্থক্য দিয়ে অর্থাৎ বিট গণনা করে অজানা কম্পাঙ্ক নির্ণয় করার যে বিষয়টা, এটা আমাদের কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য খুব কাজে লাগবে এবং খুব সহজেই আমরা সেটা পারব। তো দেখো যে আমি বলেছিলাম বিট গণনা করে কোনো সুশলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায় দুটি সুশলাকার কম্পাঙ্কের পার্থক্য খুব কম হলে এবং এদের একটির কম্পাঙ্ক জানা থাকলে বিট গণনা করে অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায়। তো আমরা ধরি অজানা কম্পাঙ্ক F1 এবং জানা কম্পাঙ্ক F2। এই সুশলাকা দুটি যখন একত্রে শব্দায়িত করা হয় তখন প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা ক্যাপিটাল N। দেখো আমি আবারও বলছি, কম্পাঙ্কের পার্থক্য 10-এর মধ্যে হলেই কেবলমাত্র এই পদ্ধতিতে অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যাবে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা সুশলাকা দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের সমান। তার মানে আমরা জানি n সমান F1 ডিফারেন্স টু F2। যদি F1 বড় হয় তাহলে F1 মাইনাস F2, আর যদি F2 বড় হয় তাহলে F2 মাইনাস F1। তাহলে আমাদের অজানা কম্পাঙ্ক F1 সমান হবে F2 প্লাস মাইনাস N, হয় বেশি হবে অথবা কম হবে, অর্থাৎ F1 ইকুয়াল টু হয় F2 প্লাস N অথবা F2 মাইনাস N হবে, অর্থাৎ F1 সমান F2 প্লাস ক্যাপিটাল N অথবা F1 সমান F2 মাইনাস ক্যাপিটাল N। এখন প্রকৃতপক্ষে কোনটা হবে এই জায়গাটাতেই আমাদের ভালোভাবে বুঝতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের জানা কম্পাঙ্ক হচ্ছে 250 হার্টজ, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হচ্ছে 5টি। তাহলে আমাদের অজানা কম্পাঙ্ক F1 কত হবে? 250-এর সাথে প্লাস 5, 255 হার্টজ, অথবা 250 থেকে মাইনাস 5, 245 হার্টজ হবে। এখন এই জায়গাটাই আমাদের বুঝতে হবে যে F1 এবং F2 এর মধ্যে কোনটি বড়। আমরা দুটো সুশলাকা একত্রে শব্দায়িত করছি, প্রতি সেকেন্ডে বিট উৎপন্ন হচ্ছে 5টি, একটির কম্পাঙ্ক জানা আছে আমাদের 250 হার্টজ। তাহলে আরেকটির কম্পাঙ্ক কত হবে? দেখো, যদি আরেকটির কম্পাঙ্ক 255 হয় তাহলেও প্রতি সেকেন্ডে 5টি বিট হবে, যদি আরেকটির কম্পাঙ্ক 245 হয় তাহলেও প্রতি সেকেন্ডে 5টি বিটই হবে। আমাদের এই জায়গাটাই ঠিক করতে হবে, এটাই শেখার বিষয় যে F1 এবং F2 এর মধ্যে কোনটা বড় আমরা কিভাবে নির্ধারণ করতে পারবো। এর জন্য একটা কাজ করতে হয়, যে কোনো একটির বাহুতে জানা হোক অজানা হোক
যে কোনো একটির বাহুতে একটু মোম আটকিয়ে ভারী করে অথবা একটু তার পেঁচিয়ে ভারী করা হয়, কিংবা আরেকটা কাজ করা যায়, যে কোনো একটাকে একটু ঘষে পাতলা করে দেওয়া হয়। এই যে ভর বাড়ানো বা ভর কমানো সুশলাকার, এতে করে দেখো তার কম্পাঙ্ক পরিবর্তন হবে। আমরা জানি যে ভর যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে। এক ফোঁটা মোম ফেললে সুশলাকার ভর বেড়ে যাবে, ফলে কম্পাঙ্ক কমে যাবে। একটু তার পেঁচিয়ে দিলে ভর বেড়ে যাবে, ফলে কম্পাঙ্ক কমে যাবে। আর যদি ঘষে পাতলা করে দেওয়া হয় তাহলে তার কম্পাঙ্ক বাড়বে। এটা আমরা মনে রাখব। ভর বাড়লে কম্পাঙ্ক কমে, আর ভর কমলে কম্পাঙ্ক বাড়বে। এবার দেখো, আমি একটা নিয়ম লিখে দিচ্ছি আমার মতো করে, যাতে তোমাদের গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে এবং মনে রাখার জন্য কোনো সমস্যা হবে না, খুব সহজেই মনে রাখতে পারবে এই টেকনিকটা। দেখো, আমি কিন্তু বইয়ের মতো করে লিখছি না, একটু ভিন্ন রকম করে লিখছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য। জানা হোক অজানা হোক, যে সুশলাকার কম্পাঙ্ক বাড়লে বিট বাড়ে, সেটা জানা কম্পাঙ্কের সুশলাকা হোক আর অজানা কম্পাঙ্কের সুশলাকা হোক, যে সুশলাকার কম্পাঙ্ক বাড়লে বিট বাড়ে অথবা কম্পাঙ্ক কমলে বিট কমে, তার মানে বিটটাকে নিয়ন্ত্রণ করছে ওই সুশলাকাটা। কম্পাঙ্ক বাড়লে বিট বাড়ে অথবা কম্পাঙ্ক কমলে বিট কমে, সেই সুশলাকার কম্পাঙ্ক অন্যটির চেয়ে বেশি। আমরা অনেক আগে যখন বীজগণিত অঙ্ক প্রথম শিখি তখন আমরা কিন্তু পড়েছিলাম প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মনে আছে? আমরা এই টেকনিকটা আমরা কাজে লাগাবো। যে সুশলাকার কম্পাঙ্ক বাড়লে বিট বাড়ে প্লাসে প্লাসে অথবা কম্পাঙ্ক কমলে বিট কমে মাইনাসে মাইনাসে, প্লাসে প্লাসেও প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, তাহলে সেই সুশলাকার কম্পাঙ্ক হবে বেশি। আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে জানা হোক অজানা হোক, যে সুশলাকার কম্পাঙ্ক বাড়লে বিট বাড়বে অথবা কম্পাঙ্ক কমলে বিট কমবে, সেই সুশলাকার কম্পাঙ্ক অন্যটির চেয়ে বেশি হবে। এবার আমরা আসি, যে সুশলাকার কম্পাঙ্ক বাড়লে বিট কমে, তাই না? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি হবে এটা। যে সুশলাকার কম্পাঙ্ক বাড়লে বিট কমে অথবা কম্পাঙ্ক কমলে বিট বাড়ে। উল্টাপাল্টা, যে সুশলাকার কম্পাঙ্ক বাড়লে বিট কমে অথবা কম্পাঙ্ক কমলে বিট বাড়ে, সেই সুশলাকার কম্পাঙ্ক অন্যটির চেয়ে কম। নিশ্চয়ই এই টেকনিকটা তোমাদের মনে থাকবে। দেখো, এবার প্লাসে
মাইনাসে, বাড়লে কমে। যে সুস্বলাকার কম্পাঙ্ক বাড়লে বিট কমে অথবা কম্পাঙ্ক কমলে বিট বাড়ে। মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসেও মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, তাহলে সেই সুস্বলাকার কম্পাঙ্ক হবে অন্যটির চেয়ে কম। খেয়াল করো, আমাদের এই পদ্ধতিটা হচ্ছে কম্পাঙ্কের সাথে, তাই না? আমাদের সম্পর্কটা হচ্ছে কম্পাঙ্কের সাথে। আর ভরের সাথে কম্পাঙ্কের সম্পর্ক তোমরা জানো, বিপরীত। ভর যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে, আর যদি ভর কমে তাহলে কম্পাঙ্ক বাড়বে। এটা আমরা আলাদা করে মনে রাখবো। ভর বাড়লে কম্পাঙ্ক কমবে, ভর কমলে কম্পাঙ্ক বাড়বে। এরপর আমরা কম্পাঙ্কের সাথে সম্পর্ক নিয়ে আসবো বিটের। যদি কম্পাঙ্ক বাড়লে বিট বাড়ে অথবা কম্পাঙ্ক কমলে বিট কমে তাহলে সেই সুস্বলাকার কম্পাঙ্ক হবে বেশি। আর যদি বিপরীতটা হয়, কম্পাঙ্ক বাড়লে বিট কমে অথবা কম্পাঙ্ক কমলে বিট বাড়ে, তাহলে সেই সুস্বলাকার কম্পাঙ্ক হবে কম। এই পদ্ধতিতে নিশ্চয়ই তোমরা অজানা কম্পাঙ্ক বের করতে পারবে। যেমন আমরা ছোট্ট একটা এক্সাম্পল যদি বলি, ধরো দুটি সুস্বলাকা বলা আছে এ ও বি। দুটি সুস্বলাকা এ ও বি বলল বি এর কম্পাঙ্ক 250 হার্টজ, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা 5টি, এর কম্পাঙ্ক নির্ণয় করো। তোমাকে ছোট্ট একটু ক্লু দিবে যে এর বাহুতে মোম আটকিয়ে ভারী করলে বিট সংখ্যা কমে যায়। এর বাহুতে মোম আটকিয়ে ভারী করলে বিট সংখ্যা কমে যায়। এরকম ছোট্ট একটা বিষয় দেওয়া থাকবে নির্ধারণের জন্য যে কোনটা বড় আর কোনটা ছোট। এবার আমরা কিভাবে অজানা কম্পাঙ্ক বের করব, অর্থাৎ এর কম্পাঙ্ক বের করব। আমরা প্রথমে বলবো এর কম্পাঙ্ক এফ এ। তাহলে আমরা জানি এর কম্পাঙ্ক এফ এ সমান এফ বি প্লাস মাইনাস এন, তার মানে 250 প্লাস মাইনাস 5 ইকুয়াল টু 255 হার্টজ অথবা 245 হার্টজ। এটা বের করার পর এবার আমরা যাব যে ক্লুটা দেওয়া থাকবে ছোট বড় নির্ধারণের জন্য সেটার দিকে। এর বাহুতে মোম আটকিয়ে ভারী করলে, তার মানে এর কম্পাঙ্ক কমালে বিট সংখ্যা কমে যায়। তাহলে কি লিখব? যেহেতু এর কম্পাঙ্ক ভারী করলে মানে কি, মোম আটকিয়ে ভারী করলে মানে কম্পাঙ্ক কমালে, যেহেতু এর কম্পাঙ্ক কমালে বিট সংখ্যা কমে যায়, কাজেই মাইনাসে মাইনাসে না প্লাস, তার মানে এর কম্পাঙ্ক বেশি, কাজেই এর কম্পাঙ্ক বি এর কম্পাঙ্কের চেয়ে বেশি। সুতরাং তাহলে এটা বি এর কম্পাঙ্ক 250, এর কম্পাঙ্ক তার চেয়ে বেশি হবে, তার মানে 245 হবে না, 255 হবে। সুতরাং এফ এ সমান হবে 255 হার্টজ। এই হচ্ছে আমাদের বিট বের করার নিয়মটা। তো আশা করি এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা সবই সমাধান করতে পারবে। শুধু টেকনিকটা মনে রাখা, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এটা দিয়েই আমরা বিটের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আশা করি কারো কোনো ধরনের সমস্যা হবে না বিটের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। এবার আমরা কতগুলো সংজ্ঞা পড়ব। প্রথমে আসি আমরা সুরযুক্ত শব্দ বা সুশ্রাব্য শব্দ।
সুরযুক্ত শব্দ আসলে যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে সেটাই সুরযুক্ত শব্দ। এটা আবার ব্যক্তি বিশেষের উপরও কিছুটা নির্ভর করে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে হয়তো একটা শব্দ একজনের কাছে ভালো লাগছে, আরেকজনের কাছে লাগছে না। কনসার্টের শব্দ তোমার কাছে ভালো লাগছে, একটা বৃদ্ধ লোকের কাছে লাগছে না, এরকম হতে পারে। তবুও মোটামুটি কিছু শব্দ আছে যেগুলো আমাদের সবারই শুনতে ভালো লাগে। কোন শব্দ সেগুলো? যদি কোনো উৎসের কম্পন নিয়মিত, তার মানে কি একটা নিয়ম মেনে হচ্ছে, পর্যাবৃত্ত, তার মানে বারবার রিপিট হচ্ছে, এবং নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস শব্দটা হচ্ছে, তাহলে দেখা যায় যে সেই শব্দটা আমাদের কাছে শুনতে ভালো লাগে। যে কোনো বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত শব্দ, পিয়ানোতে একটা সুর বাজানো হচ্ছে, সবার কাছেই এটা ভালো লাগবে এই শব্দটা শুনতে। কারণ সুরগুলো, গানের সুরগুলো একটা নিয়ম মেনে বাজানো হয়, রিপিট হয়, পর্যাবৃত্ত হয় এবং নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস বাজে। তো এই শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে, এদেরকে বলা হয় সুরশ্রাব্য শব্দ বা সুরযুক্ত শব্দ। এরপর আসি আমরা অপসুর শব্দ বা সুরবর্জিত শব্দ। যদি কোনো উৎসের কম্পন অনিয়মিত, অপর্যাবৃত্ত এবং বিচ্ছিন্ন হয়, ঠিক আগেরটার বিপরীত। অনিয়মিত তার মানে নিয়ম মেনে হচ্ছে না, অপর্যাবৃত্ত যেটা রিপিট হচ্ছে না, এবং বিচ্ছিন্ন শব্দ হচ্ছে আবার থেমে যাচ্ছে, এই ধরনের, তাহলে সেই শব্দকে সুরবর্জিত শব্দ বা অপসুর শব্দ বলে। রাস্তায় যানবাহনের শব্দ, কোনো শৃঙ্খলা নেই, তাই না? কলকারখানার শব্দ ইত্যাদি, এই ধরনের শব্দ আমাদের কাছে শুনতে ভালো লাগে না। যে কোনো ধরনের হট্টগোল আমাদের শুনতে ভালো লাগে না। এই ধরনের শব্দকে বলা হবে সুরবর্জিত শব্দ বা অপসুর শব্দ। তাহলে সুরযুক্ত শব্দের উদাহরণ হবে বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত শব্দ, আর সুরবর্জিত শব্দের উদাহরণ হবে কোলাহল, যানবাহনের শব্দ, কলকারখানার শব্দ ইত্যাদি। এবার আসি আমরা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে তীব্রতা। আমরা ইতিমধ্যেই তীব্রতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের গত ক্লাসগুলোতে। তীব্রতা হচ্ছে কতটা জোরালো হচ্ছে, তাই না? এবং তীব্রতা কার কার উপর নির্ভর করে তাও আমরা জানি। তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দের তীব্রতা। তীব্রতা বলতে আসলে আমরা বুঝবো কতটা জোরালো শব্দ হচ্ছে। এরপর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা বলতে শব্দটা কতটুকু চড়া বা কতটুকু খাদের। চড়া শব্দ, খাদের শব্দ। আসলে আমরা খুব সহজেই যদি বুঝতে চাই, চিকন গলা, মোটা গলা। চিকন গলার শব্দ এটাকে বলি আমরা চড়া, আর মোটা কণ্ঠ আমরাকে বলি খাদের। তুমি নিজেও ইচ্ছে করলে চিকন শব্দ, মোটা শব্দ উৎপন্ন করতে পারো একই কণ্ঠ দিয়ে, তাই না? তো চিকন শব্দ মানে কি? কম্পাঙ্ক বেশি, আর মোটা শব্দ মানে হচ্ছে কম্পাঙ্ক কম। তো আমরা জানি মেয়েদের গলার কণ্ঠ শব্দ চিকন শব্দ বলি আমরা। চিকন শব্দ বলতে আসলে কি তীক্ষ্ণতা বেশি। তার মানে কি মেয়েদের কণ্ঠের কম্পাঙ্ক, কণ্ঠনালীর কম্পাঙ্ক বেশি তুলনামূলকভাবে। ছেলেদের কণ্ঠ ভারী, মোটা, অর্থাৎ কম্পাঙ্ক কম। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তীক্ষ্ণতাটা আসলে কি মিন করে। চড়া, খাদ। চড়া হচ্ছে কম্পাঙ্ক বেশি, তীক্ষ্ণ হবে, আর খাদের হচ্ছে কম্পাঙ্ক বেশি, মোটা কণ্ঠ হবে, তাই না? শব্দটা মোটা হবে। তো এরপর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গুণ বা জাতি। এটা এমন একটা বৈশিষ্ট্য
যে কিভাবে আমরা বুঝি সেটা জানি না, তবে বুঝতে পারি। তোমার কোনো বন্ধু অন্ধকারে তোমাকে পেছন থেকে ডাক দিল, তোমার নাম ধরে ডাকলো, তুমি কণ্ঠ শুনে কিন্তু বুঝতে পারবে কে ডাকলো। তো তোমার এতগুলো বন্ধু, নিশ্চয়ই সবার কম্পাঙ্ক তুমি মেপে মেমোরিতে রেখে দাওনি যে কার কম্পাঙ্ক কত, এবং সেটা মিলিয়ে দেখোনি, কিন্তু কণ্ঠ শুনে তুমি বুঝতে পারছো কে তোমাকে ডাক দিল। এই যে বৈশিষ্ট্যটা, তাই না? অথবা একই কম্পাঙ্ক এবং একই তীব্রতার শব্দ, মানে একই তীব্রতা একই তীক্ষ্ণতার শব্দ যদি দুটো ভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়, তাহলে আমরা সেই উৎস দুটোর মধ্যে পার্থক্য করতে পারি। যে বৈশিষ্ট্যের দ্বারা পার্থক্য করতে পারি সেই বৈশিষ্ট্যই হচ্ছে গুণ বা জাতি। হারমোনিয়াম থেকে 250 হার্টজ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হচ্ছে, গিটারের একটা তার থেকেও 250 হার্টজ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হচ্ছে। তুমি অবশ্যই বুঝতে পারবে কোন শব্দটা হারমোনিয়াম থেকে হচ্ছে, কোন শব্দটা গিটার থেকে হচ্ছে। যে বৈশিষ্ট্যের দ্বারা আমরা এটা বুঝতে পারি সেই বৈশিষ্ট্যই হচ্ছে গুণ বা জাতি। আমরা জানি না কিভাবে বুঝতে পারি কোনটা হারমোনিয়ামের শব্দ, কোনটা গিটারের শব্দ, কিন্তু আমরা বুঝি। যে বৈশিষ্ট্যের দ্বারা আমরা পার্থক্য করতে পারি, দুইটা ভিন্ন উৎসের মধ্যে পার্থক্য করতে পারি যে শব্দ দুটো ভিন্ন উৎস থেকে হচ্ছে, সেই বৈশিষ্ট্যই হচ্ছে গুণ বা জাতি। এই হচ্ছে আমাদের তিনটে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। এবার আমরা 5টি সংজ্ঞা একসাথে পড়ব: সুর, স্বর, মূল সুর, উপসুর এবং হারমোনিক। একসাথে করার কারণ হচ্ছে যে কোনো সংজ্ঞা, যে কোনো একটা সংজ্ঞা লিখতে গেলে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে। দেখো, সুর একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। কোনো উৎস থেকে একটা মাত্র কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে সেটা হবে সুর। হারমোনিয়ামের নির্দিষ্ট একটা চাবি, একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে সেটা হবে সুর। আর একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলে স্বর। তাহলে বুঝতে পেরেছ সুরের মধ্যে কিন্তু, স্বরের মধ্যে কিন্তু একাধিক সুর আছে। তাহলে স্বর হচ্ছে অনেকগুলো কম্পাঙ্ক, হারমোনিয়ামের অনেকগুলো চাবি, সবগুলো মিলে হবে স্বর। এই স্বরের মধ্যে অনেকগুলো কম্পাঙ্ক থাকে, তাই না? এই অনেকগুলো কম্পাঙ্কের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্কের যে শব্দ তাকে বলে মূল সুর। তাহলে স্বরের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্কের শব্দকে মূল সুর বলে। তাহলে মূল সুরের সংজ্ঞা দিতে গেলে আমাদের স্বরের কথা একটু বলে নিতে হবে, আবার স্বরের কথা বলতে হলে আমাদের সুরের কথা বলতে হবে, সেই জন্য আমরা সংজ্ঞাগুলো একবারে দিচ্ছি। মূল সুর বলে সর্বনিম্ন কম্পাঙ্কের যে শব্দ সেটাকে বলে মূল সুর। এবার তাহলে অনেকগুলো কম্পাঙ্ক আছে, সবগুলো মিলে হচ্ছে স্বর, তার মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্কের যে শব্দ সেটাকে বলা হচ্ছে মূল সুর। এরপর আসি মূল সুর ছাড়া, তাহলে আরও অনেকগুলো কম্পাঙ্কের শব্দ থাকবে। মূল সুর ছাড়া বাকি যে কম্পাঙ্কের শব্দ সেই সবগুলোকেই বলা হবে উপসুর। তাহলে স্বরের মধ্যে একটি হবে মূল সুর, সর্বনিম্ন কম্পাঙ্ক, আর ওই একটি ছাড়া বাকি সবগুলো হবে উপসুর। তাহলে উপসুরের সংজ্ঞা দিতে গেলে আমাদের মূল সুর লাগবে, মূল সুরের সংজ্ঞা দিতে গেলে আমাদের সুর লাগবে, সুরের সংজ্ঞা দিতে গেলে আমাদের স্বর লাগবে। সেই জন্যই আমি সংজ্ঞাগুলো একসাথে দিচ্ছি। তো তাহলে উপসুর গেল। এবার দেখো, এই উপসুরগুলোর মধ্যে যাদের
কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক। আমরা মাঝখানে একটু এক্সাম্পল দিই। দেখো, ধরো অনেকগুলো কম্পাঙ্কের শব্দ আছে। একটা হচ্ছে 200 হার্জ, আমি শুধু সংখ্যাটা লিখছি, এককটা লিখছি না। 200 হার্জ, 350 হার্জ, 400 হার্জ, 520 হার্জ, 580 হার্জ, 600 হার্জ, 740 হার্জ, 800 হার্জ। তাহলে এই সবগুলো কম্পাঙ্কের শব্দ মিলে হচ্ছে স্বর। স্বরের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্কের শব্দ যেটা, এটা হচ্ছে তাহলে মূল সুর। মূল সুর ছাড়া বাকি যে শব্দগুলো আছে এই সবগুলোই হচ্ছে উপসুর। উপসুরগুলোর মধ্যে যাদের কম্পাঙ্ক স্পেশালি মূল সুরের সরল গুণিতক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম, তাহলে 200 সরল গুণিতক আমরা পাবো 400, সরল গুণিতক আমরা পাবো 600, আমরা পাবো 800। এই যে সরল গুণিতক, এরা হচ্ছে হারমোনিক, এদেরকে বলা হবে হারমোনিক। ঠিক আছে, যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক। খেয়াল করো, হারমোনিক যারা, তারা কিন্তু উপসুরের মধ্যেই আলাদা করে ভাগ করা হয়েছে। যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক হবে স্পেশালি তাদেরকে বলা হবে হারমোনিক। সরল গুণিতক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম। তাহলে আমরা হারমোনিকের সংজ্ঞা এভাবে লিখব, উপসুরগুলোর মধ্যে যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক তাদের হারমোনিক বলে। সমমেল, বাংলা সমমেল বা হারমোনিক বলে। তাহলে আমরা কি বলতে পারি, যে সকল হারমোনিকই উপসুর। এটা একটা অনুধাবন প্রশ্ন হিসেবে আসে, সকল হারমোনিকই উপসুর, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়। ব্যাখ্যা করো। আমাদের শুরু করতে হবে মূল সুর থেকে, তাই না? আমরা শেষ করব এখানে এসে। অতএব সকল হারমোনিকই উপসুর, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়। 350, 520 এরা উপসুর কিন্তু হারমোনিক না। 400, 600 এরা উপসুরও আবার হারমোনিকও। তাহলে হারমোনিক যারা, তারা সবাই কিন্তু উপসুর, কিন্তু উপসুর যারা সবাই হারমোনিক না। শুধুমাত্র সরল গুণিতক যারা স্পেশালি, তারা হচ্ছে হারমোনিক। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা ছোট ছোট কিছু সংজ্ঞা দেখব। সুর বিরাম। দুটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে বলা হয় সুর বিরাম। পাশাপাশি দুটি শব্দের যে কম্পাঙ্ক, দুটি সুরের যে কম্পাঙ্ক, তাদের অনুপাত হচ্ছে সুর বিরাম। সমসঙ্গতি, 2 বা ততোধিক সুরের মিলিত প্রভাবে একটি শ্রুতি মধুর শব্দের উৎপত্তি হলে তাকে বলে সমসঙ্গতি। আর যদি সুর বর্জিত শব্দ উৎপন্ন হয় তাকে বলে বিষমসঙ্গতি। আমরা দুটি একসাথে পড়ে ফেলব, সমসঙ্গতি আর বিষমসঙ্গতি। 2 বা ততোধিক সুরের মিলিত প্রভাবে একটি শ্রুতি মধুর শব্দের উৎপত্তি হলে সেটা হচ্ছে সমসঙ্গতি, আর সুর বর্জিত শব্দ উৎপন্ন হলে সেটাকে বলা হবে বিষমসঙ্গতি।
এরপর আমরা আসি অষ্টক। যে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ তাকে মূল সুরের অষ্টক বলে। অর্থাৎ একটির কম্পাঙ্ক যদি অন্যটির দ্বিগুণ হয় তাহলে সেটাই হবে অষ্টক, বা আমরা কম্পাঙ্ক বলি এক অষ্টক উপরে। তো হারমোনিয়ামে যে সা রে গা মা পা ধা নি সা আছে, এটাকে স্বরগ্রাম বলে। তো এই স্বরগ্রামের মধ্যে প্রথম সা এবং শেষ সা, এই দুটো কম্পাঙ্ক কিন্তু একটা আরেকটার দ্বিগুণ। প্রথম যে সা আছে এটা যদি 256 হার্টজ হয় তাহলে শেষের সাটা হবে 512 হার্টজ। এর মাঝখানে যে সুরগুলো আছে নির্দিষ্ট ব্যবধানে সুরগুলোকে সাজানো হয়। এই সুরগুলো সঙ্গীত গুণ সম্পন্ন, সেজন্য এদেরকে স্বরগ্রাম বলে। তো আমরা অষ্টক দেখলাম, আমাদের আর দুই একটা সংজ্ঞা আছে, একটু দেখি আমরা। ত্রয়ী, তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6 হয় তাহলে এই তিনটি শব্দ মিলে একটি শ্রুতিমধুর শব্দ উৎপন্ন করে, এটাকে বলে ত্রয়ী। ছোটো ছোটো অবজেক্টিভ প্রশ্নের জন্য দরকার এগুলো, যে ত্রয়ীর ক্ষেত্রে কম্পাঙ্কের অনুপাত কত থাকে 4:5:6, অথবা 4:5:6 কম্পাঙ্কের শব্দ অনুপাত হলে সেই শব্দকে কি বলে, তাই না? তো আমাদের বিভিন্ন নাম আছে, অপশন দেওয়া যাবে, ত্রয়ী, সমসঙ্গতি, সুরারষ্টক, বিভিন্ন নাম দেওয়া যাবে, তাই না? তাহলে তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6 হয় তাহলে সেটাকে বলা হবে ত্রয়ী। আর এই ত্রয়ীর সাথে যদি আরেকটা শব্দ, আরেকটা অনুপাত মিলে 4:5:6:8, 4:5:6:8, চারটা কম্পাঙ্ক অনুপাত যদি এরকম হয় 4:5:6:8, তাহলে এই শব্দটাকে বলা হবে স্বরসঙ্গতি। আমরা বলতে পারি যখন ত্রয়ীর সাথে অতিরিক্ত একটি শব্দ এমনভাবে মিলিত হয় যাতে অতিরিক্ত শব্দ ত্রয়ীর নিম্নতম কম্পাঙ্কের অষ্টক হয়, তাহলে অর্থাৎ অনুপাতটা যখন 4:5:6:8 হয় তখন যে শ্রুতিমধুর শব্দ উৎপন্ন হয় তাকেই বলে স্বরসঙ্গতি। তাহলে আমরা মনে রাখবো ত্রয়ী হচ্ছে 4:5:6 তিনটা, আর স্বরসঙ্গতি হচ্ছে 4:5:6:8। মেলোডি, যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত হয়ে একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে তাহলে সেটাকে বলে মেলোডি। আমরা মেলোডির সাথে পরিচিত, মেলোডি মিউজিক, আমরা এই শব্দটা শুনেছি বহুবার। তাহলে কি হবে, একের পর এক কতগুলো শব্দ উৎপন্ন হয়ে সবগুলো শব্দ মিলে একটি সুরের সৃষ্টি করবে, তাহলে সেটাকে বলা হবে মেলোডি। এরপর আসো সলো। সলো হচ্ছে একটিমাত্র বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত শব্দ। তো একটিমাত্র বাদ্যযন্ত্র বাজালে যে সুর সৃষ্টি হয় সেটাই হচ্ছে সলো। যেমন আমরা পিয়ানোর কথা জানি, পিয়ানোতে খুব চমৎকার সুর সৃষ্টি করা যায়, তাহলে এইটাকে বলা হবে সলো, যেটা একটিমাত্র বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত সুর। আর অর্কেস্ট্রা হচ্ছে অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে বাজিয়ে যে সমতন বা মেলোডি অথবা উভয়ই সৃষ্টি করা যায়। একই সাথে শুরু করলে হবে সমতন, আর একের পর এক এক বেজে যদি একটা সুর সৃষ্টি করে তাহলে হবে মেলোডি। তো এই সমতন বা মেলোডি সৃষ্টি করা যায় অথবা উভয়ই সৃষ্টি করা যায়, সেটাকে বলা হচ্ছে অর্কেস্ট্রা। আমরা জানি বিভিন্ন বাদক দল একটা নাম দিয়ে অর্কেস্ট্রা বলে, যে এই অর্কেস্ট্রা।
তার মানে সেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে। এই বাদ্যযন্ত্রগুলো কোনো গানের সাথে, সঙ্গীতের সাথে একসাথে বাজানো হয়, একসাথে বাজিয়ে একটা সুরের সৃষ্টি করে। তাহলে একাধিক বাদ্যযন্ত্র একসাথে বাজিয়ে যখন একটা সুর সৃষ্টি করা হবে, তখন সেটাকে বলা হবে অর্কেস্ট্রা। আর তাহলে আমরা আজকের মতো শেষ করি। আমাদের এই চ্যাপ্টারে আরেকটা ছোট্ট বিষয় আছে, এটা একটু দেখে নেবে তোমরা, শব্দের ব্যতিচার। এবং আমরা যে স্থির তরঙ্গ পড়েছি, বিট পড়েছি, শব্দের ব্যতিচারও ঠিক একইভাবে গাণিতিক বিশ্লেষণটা দেওয়া যাবে, শুধু স্টার্টিং সমীকরণ দুটো ভিন্ন হবে। y1 হবে a sin 2 বাই ল্যামডা ভিটি মাইনাস x1, আর y2 হবে a sin 2 বাই ল্যামডা ভিটি মাইনাস x2। তারপর উপরিপাতন হবে সাইন সি সাইন ডি, সূত্র পড়বে। যে সিরিয়ালে তোমরা স্থির তরঙ্গ এবং বিট পড়েছ সেই অনুযায়ী এটা হবে, এবং পদ পার্থক্যের উপর নির্ভর করবে যে জোরালো শব্দ হবে না নিঃশব্দ হবে। যদি জোরালো শব্দ হয় সেটাকে বলে গঠনমূলক ব্যতিচার, আর যদি নিঃশব্দ হয় তাহলে হবে ধ্বংসাত্মক বা বিনাশী ব্যতিচার। তো এটা একটু দেখে নিবে। আমার মনে হয় যদি তোমরা স্থির তরঙ্গ এবং বিট ভালো করে পড়ে থাকো তাহলে খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারবে, শব্দের ব্যতিচার। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টার শেষ হলো, তরঙ্গ চ্যাপ্টার। আমরা মাত্র 4টি লেকচারে এই চ্যাপ্টার শেষ করতে পারলাম। তো নেক্সট ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।